দেখো কোষে দেখি 17.1 যে অঙ্কগুলো আছে, তোমরা ত্রৈরাশিক যে অধ্যায়টা ছিল সেখানে যেভাবে অঙ্কগুলো শিখে এসছো সেই একই রকম ভাবে এখানে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে চলো অঙ্কগুলো আমরা শুরু করি, তাহলেই বুঝতে পারবে যে কতটা সহজ। প্রথম অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ো। বলেছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে কে কে আছে? একটি আছে দিন সংখ্যা, আরেকটা আছে যন্ত্রাংশের পরিমাণ। তাহলে যেটা আমরা বার করি সেটা ডান দিকে রাখি। ঠিক আছে, তাহলে তুমি এখানটায় এইভাবে লিখতে পারো, সময় দিয়ে দিন ব্র্যাকেটে বা দিন সংখ্যা। আরেকদিকে লিখো যন্ত্রাংশ, যন্ত্রাংশ ব্র্যাকেটে টি বলতে পারো, কতগুলি যন্ত্রাংশ সেটা আমরা এখানে লিখব। ঠিক আছে, কি বলেছে? দিন সংখ্যা কত? 3 আছে। দেখো 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি করে। তাহলে আমাদের চাইছে 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি করবে। তাহলে এখানে প্রথমে কি করতে হয়, এই দুটির মধ্যে আগে সম্পর্ক দেখতে হয় যে কি সম্পর্ক। দেখো একটু ভাবো যে 3 দিনে 216টা যন্ত্র তৈরি করছে 3 দিনে, তাহলে 3 দিনের জায়গায় যদি 7 দিন করে তাহলে যন্ত্রাংশ নিশ্চয়ই অনেক বেশি হবে। 3 দিনে যদি 216টা যন্ত্রাংশ তৈরি হয় তাহলে যখন 3 দিনের জায়গায় 7 দিন করবে যন্ত্রাংশের পরিমাণটাও বাড়বে। তাহলে সময় বাড়লে যন্ত্রাংশ বাড়ছে, সময় কমলে যন্ত্রাংশ কমছে। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি? সরল সম্পর্ক। তাহলে তোমাকে এখানটাই লিখতে হবে এই কথাটা, যে সময়ের সাথে বা সময়ের সঙ্গে, সময়ের সাথে যন্ত্রাংশের সম্পর্ক সেটা কি? সরল। এইটা লিখার পর তোমাকে এখানে বলে দেয়নি যে কি পদ্ধতিতে তুমি করবে। দেখো আমি দুটি পদ্ধতি তোমাদের দেখাবো, একটা সমানুপাত গঠন করে সেইটাও করতে পারো, অথবা তোমাদের আমি ত্রৈরাশিকে যেভাবে শিখিয়ে এসেছি সেইভাবেও তোমরা করতে পারো। তাহলে প্রথমে আমরা সমানুপাতটা কিভাবে গঠন করতে হয় সেটা দেখব। এই যে আমরা বলছি দেখো সরল, সরল মানে পরপর তুমি লিখে লিখে যাও। প্রথমে কে আছে? 3 দিয়ে অনুপাত 7, তারপরে ডবল অনুপাত এইভাবে 216, আর এইটাকে তুমি কিছু একটা ধরতে পারো x, তাহলে এখানে অনুপাত দিয়ে x। ঠিক আছে, তাহলে সমানুপাত গঠন আমাদের হয়ে গেল। পরপর দেখো লিখে লিখে আমি গেছি, এইটা ইজ টু এইটা, আবার ডবল ইজ টু এইটা ইজ টু এটা। এরপর এখান থেকে তুমি সরাসরি x সমানে বলতে পারবে। দেখো একবারে সরাসরি বলতে পারবে x সমান কি করবে? এই দুটার গুণ করবে। তাহলে 7 গুণিত 216 আর এই 3টা যে এখানে ভাগ হয়ে যাবে। x সমান তুমি বলবে এই যে এই দুটার গুণ আর নিচে প্রথমটা যে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কাটাকুটি করো, 3 7 21 আর 3 2 6, দেখতে পেয়েছো? তাহলে বা x সমান তুমি পাবে 7 সঙ্গে 72 গুণ করো। দেখো 72 7, 7 দুগুণে 14, 4 হাতে থাকবে 1, 7 7 49 একে 50, তাহলে 504। তাহলে সে 7 দিনে 504টা যন্ত্রাংশ তৈরি করবে। ঠিক আছে, অথবা আরেকটা শর্টকাট নিয়ম আমি দেখাচ্ছি। দেখো এখানে এই সমানুপাত গঠন না করলেও চলবে, তুমি এখান থেকে কি বার করবে? অতএব একবারে উত্তরটা লিখবে, নির্ণেয় যন্ত্রাংশের
সংখ্যা সমান, এইটা দেখো একা আছে 216, তার নিচে কেউ নাই, তাহলে 216 যে সংখ্যাটা আছে এইটা তুমি আগে লিখে দাও, গুণিত এই যে এখানে আমরা বলছি সরল, সরল মানে প্রথমে নিচটা লেখা হবে তারপর উপরটা লেখা হবে, এইটা নিচ থেকে উপরের দিকে যাবে, প্রথমে 7 লিখবে তার নিচে 3 লিখবে, আর যদি ব্যস্ত বলতাম তখন প্রথমে এইটা তার নিচে এইটা। তাহলে এই নিয়মগুলো আমি কিন্তু আগে বলে চলে এসেছি। তাহলে প্রথমে তুমি লিখো এখানে 7 তার নিচে 3, এইটা হচ্ছে সরল। ব্যস্ত যদি বলতো তখন এইটা ঠিক উল্টে যেত। তাহলে কাটাকুটি করো, 3 7 21, 3 2 6, তখন তুমি পাবে 504। ঠিক আছে, এইটাও করতে পারো, এই পদ্ধতিতেও তুমি করতে পারো। তাহলে উত্তরটা লিখে দিবে। অতএব কি চাইছে আমাদের, যে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, তাহলে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। দেখে নাও, এইটি হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমাকে যদি বলে দেয় যে সমানুপাত গঠন করে করো, তাহলে এই পদ্ধতিতে আমরা করব। আর যদি কিছু বলে না দেয় তুমি এই পদ্ধতিতেও করতে পারো। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখো কি বলেছে, 2-এরটা দেখো। 2-এর দাগের অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে, যে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। তাহলে এখানে সমানুপাত গঠন করে বলেছে, তাহলে সেই পদ্ধতিতে আমরা করব। আচ্ছা, এখানে দেখো দুটি জিনিস আছে, একটা হচ্ছে তাঁতের সংখ্যা, আরেকটা হচ্ছে শাড়ির সংখ্যা। আমাদের চাইছে কতগুলি শাড়ি বোনা যাবে, তাহলে শাড়ির সংখ্যাটাকে আমরা ডান দিকে রাখবো, আর তাঁতের যে সংখ্যা সেটা বাম সাইডে থাকবে। তাঁতের সংখ্যা, আর এখানে লিখে দাও, ঠিক আছে, শাড়ির সংখ্যা। দেখো প্রথমে যেটা বলেছে যে 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। তাহলে 12টি তাঁত কটি শাড়ি, 380টি শাড়ি বুনতে পারে। এরপর পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য 3টা তাঁত আরো বসাচ্ছে, ছিল 12টা, তার সঙ্গে আরো 3টা তাঁত বসাচ্ছে। তাহলে এখন কটা তাঁত আছে, তার সঙ্গে 3 যোগ করে দাও, এখন আর 15টি তাঁত আছে। সেই 15টি তাঁত কতগুলি শাড়ি বুনবে সেইটা আমাদের চাইছে। ঠিক আছে, 12টি তাঁত 380টি শাড়ি বুনছে। এবারে পুজোর সময় কাজের চাপ বেড়েছে, তার জন্য তাঁত আরো 3টা বসিছে, তাহলে 15টা হয়েছে। তাহলে এই 15টি তাঁতে কটি শাড়ি বুনবে সেইটা আমাদের জানতে চাইছে। প্রথমে আমরা কি করব, এই দুটির মধ্যে কি সম্পর্ক সেটা আগে বার করব। বলো কি সম্পর্ক হবে, তাঁতের সংখ্যা যত বাড়বে, যত তাঁত বেশি বসাচ্ছে, দেখো শাড়ি কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, তাঁতের সংখ্যা যত বাড়বে তত শাড়ি তারা বেশি পাবে, মানে বেশি বুনতে পারবে। ওই জন্য এই দুটির মধ্যে সরল সম্পর্ক হবে। তাহলে তুমি লিখে দাও, তাঁতের সংখ্যার সাথে শাড়ির পরিমাণের সম্পর্ক সরল। ঠিক আছে, তাঁতের সংখ্যার সঙ্গে শাড়ির যে পরিমাণ, এই দুটির মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল। তাহলে সরল হয়ে যাওয়া মানে এরপর তুমি এখান থেকে সমানুপাতটা লিখতে পারবে, পরপর লিখে লিখে যাও।
সরল মানে কি 12, তারপর 15, তারপরে এই যে ডবল অনুপাত 380 আর অনুপাত দিয়ে এটা তুমি ধরে নাও x। তাহলে এখানে x পরপর এভাবে লিখে লিখে চলে যাও। এরপর আমি কি বলেছি, একবারে সরাসরি লিখবে এখান থেকে x সমান কত হবে, এই যে মাঝখানে যে দুটি আছে সেই দুটার গুণ হবে। তাহলে 15 গুণিত 380 আর নিচে এই 12টা যে বসে যাবে। তাহলে এখানে x সমান আমরা পাচ্ছি এই দুটার গুণ আর নিচে যে 12টা বসে যাবে। দেখো কি কাটছে, আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 4 12, 3 5 15, এইটাকে একবারে 4 দিয়ে কাটতে পারো, অথবা তুমি চাইলে 2 দিয়েও কাটতে পারো। দেখো আমি যদি এটাকে ভাগ করে দিই সাইডে 4 দিয়ে, তাহলে 4 8 32, 4 লং 36, 9, 2 20, 4 5 20, আমরা পাচ্ছি কত 95। কেটে দাও 95 এখানে লিখো। তাহলে বা x সমান 95 এর সঙ্গে 5 গুণ করো, 95 এর সঙ্গে 5 গুণ, 5 5 25 এর 5, হাতে থাকবে 2, 5 9 45 আর 2 47, তাহলে 4 7 5। ঠিক আছে, তাহলে কটি শাড়ি বুনবে, 475টি শাড়ি বুনবে। দেখো যেটা আমাদের বলেছে আমরা শুধু সেটা লিখে দেবো, মাসে কতগুলি শাড়ি বোনা যাবে। অতএব মাসে 475টি শাড়ি বোনা যাবে। দেখে নাও একবারেই, দেখো প্রত্যেকটা অঙ্কই একই টাইপের, শুধু এই জিনিসটা তোমাকে দেখতে হবে কি সম্পর্ক, সরল না ব্যস্ত, তাহলে অঙ্ক তুমি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক দেখি আমরা 3-এরটা কি বলেছে। দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, এখানে একটা ছক আমাদের বলে দেওয়া আছে, বলেছে গল্প তৈরি করো, দিয়ে সেখান থেকে সম্পর্ক তৈরি করে হিসাব করতে আমাদের বলেছে। ছকে কি আছে, সময় ব্র্যাকেটে দিন আছে আর কাজের পরিমাণ ব্র্যাকেটে দৈর্ঘ্য আছে। তাহলে একটা সহজ দেখে গল্প আমরা আগে লিখব, দিয়ে সেখান থেকে সম্পর্কটা তৈরি করে দেখব তার মানটা কত আসে। দেখো এখানে 25 দিন আছে, তাহলে আমরা বলতে পারি যে কিছু লোক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করে। তাহলে 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করবে সেইটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে গল্পটা আমি এখানে লিখে দিচ্ছি। গল্প, কিছু লোক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করে বা তৈরি করতে পারেন। ঠিক আছে, কিছু লোক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করে। তাহলে 15 দিনে কত মিটার রাস্তা তৈরি হবে হিসাব করে লিখি। হিসাব করে লিখি। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের গল্প। একবারে সহজ ভাবে দেখো আমি গল্পটা লিখে দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো গল্প তোমরা লিখতে পারো। আচ্ছা, এখান থেকে এরপর ছকে যেটা আমাদের বলে দেওয়া আছে আমরা একটু লিখে রাখি এখানে, সময় দিন আর এখানে কাজের পরিমাণ ব্র্যাকেটে দৈর্ঘ্য। এইটা কি বলা আছে, 25 দিন, 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারছে।
তাহলে 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করবে সেটা আমরা এখান থেকে বার করব। ঠিক আছে, এইটা আমরা ধরে নিচ্ছি এক্স, আমরা ধরে নিচ্ছি যে এক্স। তাহলে এখানে কোনো কিছু বলে দেয়া নাই, তুমি সমানুপাত গঠন করেও করতে পারো বা আমি যে নিয়মটা দেখিয়ে এসেছি সেই নিয়মে করতে পারো। এরপর আমাদের দেখতে হবে যে এই দুটার মধ্যে কি সম্পর্ক, সরল না ব্যস্ত। এখানে আছে দিন, এখানে আছে কাজের পরিমাণ। দেখো দিন যত বাড়বে তত বেশি কাজ হবে, মানে রাস্তা অনেক বেশি হবে। আর দিন যদি কম হয় তাহলে রাস্তা অনেক কম হবে। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সরল সম্পর্ক। তাহলে এখানে তুমি লিখে দাও সময়ের সঙ্গে বা সময়ের সাথে কাজের পরিমাণের সম্পর্ক কি হবে, সরল। সরল যদি হয় তাহলে তুমি এরপর দেখো, যেহেতু আমরা বলছি সরল, তাহলে সরল যখন হবে এভাবে পরপর তুমি সমানুপাতটা লিখে যাও। তাহলে 25, তারপর 15, এরকম ডবল অনুপাত দিয়ে 45, আর এইটা এক্স। ঠিক আছে, সরল যখন হবে এভাবে পরপর তুমি লিখে যাও। তাহলে এখান থেকে তুমি বা দিয়ে এক্স সমান কি বলেছিলাম আমি, এই মাঝের যে দুটো আছে গুণ করে দাও, আর নিচে এই প্রথমটা বসিয়ে দাও, কাটাকুটি করো, তাহলেই তুমি এক্স এর মানটা পেয়ে যাবে। দেখো 5 5 এ 25, 5 3 এ 15, 5 9 এ 45, আমরা পাচ্ছি 3 লং কত, 27। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে 27 মিটার রাস্তা তৈরি হবে। অতএব 27 মিটার রাস্তা তৈরি হবে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও, শুধু গল্পটা লিখে এইভাবে সমানুপাত তৈরি করো, দিয়ে কাটাকুটি করো, তাহলে অ্যান্সার। অথবা আমি আরেকটা নিয়ম বলেছিলাম, কেউ সমানুপাত নাও করতে পারে। এইটা লিখার পর একবারে তুমি লিখো অতএব রাস্তা তৈরি হবে সমান। তাহলে নিয়মটা আমি কি বলেছিলাম, প্রথমে যে একা থাকবে আগে লিখে দাও গুণিত। এই যে সরল, সরল মানে নিচ থেকে উপর, মানে প্রথমে এইটা লিখা হবে, তারপর মানে তার নিচে এইটা লিখো 15/25। ঠিক আছে, সরল মানে প্রথমে নিচ তারপর উপর, আর যখন ব্যস্ত এখানে বলা থাকবে তখন এইটা তার নিচে এইটা। দেখো এই জিনিসটাই এখানে এসছে, তুমি এটাকে কাটাকুটি করো, ঠিক 27 চলে আসবে। ঠিক আছে, একবারেই দেখো ছোট, তুমি এইভাবেও করতে পারো অথবা এইভাবে করলেও চলবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4 দাগে। এরপর 4 দেখো কি বলেছে, খুব ভালো করে অঙ্কটা পড়ো। 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। তাহলে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। তাহলে এখানে দুটি জিনিস আছে, একটা হচ্ছে খালের দৈর্ঘ্য যেটা আমাদের মিটারে বলে দেওয়া আছে, আরেকটা হচ্ছে সময় যেটা দিনে আমাদের বলে দেওয়া আছে। আমাদের চাইছে কত দিন সময় লাগবে, তাহলে দিনটাকে আমরা ডান দিকে রাখবো। আচ্ছা, তার আগে তোমাকে যেটা বার করতে হবে, এই যে 1200 মিটার টোটাল খালটার দৈর্ঘ্য, তার 3/4 অংশ কাটা হয়েছে। তাহলে 1200 মিটারের 3/4 সেইটা কত, সেইটা আগে তুমি বার করে নাও, তাহলে আমাদের সুবিধা হবে। 1200 মিটারের 3/4 মানে কি, এইটা কাটাকুটি করে দেখো কত হচ্ছে, 4 3 12, আর দুটা শূন্য বসে গেল। তাহলে আমরা পাচ্ছি 3 সঙ্গে 3 গুণ করো 9। 1200 মিটারের 3/4 অংশ মানে 900 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় লিখবো খালের দৈর্ঘ্য, খালের দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখে দাও মিটার,
আর এখানটায় লিখো সময়, সেইটা আমাদের দিনে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই 900 মিটার কত দিনে কেটেছে? 15 দিনে। এখনো কত বাকি আছে? মোট ছিল দেখো 1200 মিটার, তার মধ্যে 900 মিটার কাটা হয়ে গেছে। আর কত থাকবে? তুমি 1200 থেকে এই 900 বাদ দিয়ে দাও, এখনো 300 মিটার কাটতে বাকি থাকবে। সেইটা কত সময় লাগবে, এটা আমাদের চাইছে। ঠিক আছে, এইটা তুমি আগে থেকে বার করে নাও, কেউ চাইলে এখানেও করতে পারো। 1200 মিটারের 3/4 অংশ মানেই কাটাকুটি করো 900 মিটার। তাহলে 15 দিনে 900 মিটার কাটা হয়েছে, বলেছে বাকি অংশ কাটতে আর কত সময় লাগবে। তাহলে বাকিটা কত আছে? ছিল তো 1200, সেখান থেকে 900 কাটা হয়ে গেছে, তাহলে এখনো 300 আছে। তাহলে 300 মিটার কাটতে কতদিন সময় লাগবে? বলো, এই দুটার মধ্যে কি সম্পর্ক, সরল না ব্যস্ত? এইটা বুঝতে পারলেই অঙ্কটা খুবই সহজ। ঠিক আছে, এই যে খাল কাটছে, 15 দিনে যদি 900 মিটার খাল কাটে, তাহলে 300 মিটার খাল কাটতে নিশ্চয়ই অনেক কম টাইম লাগবে। 900 মিটার যদি 15 দিন সময় লাগে, তাহলে 300 মিটার নিশ্চয়ই তার থেকে অনেক কম সময় লাগবে। তাহলে এই দুটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সরল সম্পর্ক। তাহলে এখানটায় তুমি লিখে দাও খালের দৈর্ঘ্যের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। এখানটায় আমি লিখে দিচ্ছি খালের দৈর্ঘ্যের সঙ্গে বা দৈর্ঘ্যের সাথে সময়ের সম্পর্ক সরল। তাহলে সরল যদি হয়, এরপর তুমি সমানুপাত দিয়েও করতে পারো, বা তুমি চাইলে একবারে সরাসরি লিখতে পারো। তাহলে আমি সমানুপাত দিয়েই করে দিচ্ছি। প্রথমে দেখো, সরল যেহেতু বলছি, এখান থেকে শুরুটা করো, 900, 300, এরপর ডবল অনুপাত দিয়ে 15, আর এখানে তুমি ধরে নাও এটা x, তাহলে এখানে লিখে দাও x। ঠিক আছে, এরপর সরাসরি তুমি বলবে x সমান কত হবে, মাঝের দুটার গুণ করে দাও, 300 গুণিত 15, আর নিচে এই প্রথমটা লিখে দাও। ঠিক আছে, দুটা শূন্য কেটে দাও, 3 3 9, আর 3 5 15। তাহলে আমরা পাচ্ছি x সমানে কত, 5, x সমানে 5। তাহলে এই 300 মিটার খাল কাটতে তাদের আর 5 দিন সময় লাগবে। তাহলে এখানটাই তুমি শুধু উত্তরটা শেষে লিখে দাও যে বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে। তাহলে বাকি অংশ কাটতে 5 দিন সময় লাগবে। ঠিক আছে, যেটা আমাদের চাইছিল যে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে, আর 5 দিন সময় লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও অঙ্কটা ভালো করে, একবারেই ছোট অঙ্ক দেখো। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে একবারই সহজ অঙ্ক। এখানে তুমি একদিকে লিখো ট্রাক্টর, আর একদিকে লিখো জমির পরিমাণ। 5-এরটা আমাদের চাইছে দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে এই জমির পরিমাণটা আমরা ডান দিকে রাখবো, এটা আমাদের বার করতে হবে। বাম সাইডে লিখো ট্রাক্টর, ব্র্যাকেটে টি লিখে দাও ট্রাক্টরের সংখ্যাটা, আর এখানে লিখো জমির পরিমাণ, ব্র্যাকেটে বিঘা। ঠিক আছে, বিঘাতে আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে,
এইটা দেখা মাত্রই তোমাদের বলে দেওয়া উচিত, এটা সরল সম্পর্ক হবে। কি জন্য বলতো? ট্র্যাক্টরের পরিমাণ যত তুমি বাড়াবে তত তারা বেশি চাষ করতে পারবে, আর ট্র্যাক্টরের পরিমাণ যত কম হবে তাহলে তারা কম চাষ করবে। 3টা ট্র্যাক্টর যদি দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 3টার জায়গায় যখন তুমি 7টা ট্র্যাক্টর লাগাবে তাহলে দৈনিক তারা নিশ্চয়ই অনেক বেশি জমি চাষ করতে পারবে। ঠিক আছে, ওই জন্য এটি সরল সম্পর্ক। তুমি মনে মনে ভাবো যে তোমাদের অনেক জমি আছে, 3টা ট্র্যাক্টর প্রথম দিন 18 বিঘা জমি চাষ করছে, এরপর তুমি ঠিক করলে আমি দ্বিতীয় দিনে 7টা ট্র্যাক্টর লাগাবো। তাহলে প্রথম দিনে মানে 3টা ট্র্যাক্টরে এই যে 18 বিঘা জমি চাষ করেছিল, তাহলে দ্বিতীয় দিনে 7টা ট্র্যাক্টর নিশ্চয়ই 18 থেকে অনেক বেশি বিঘা জমি চাষ করতে পারবে। ওই জন্য ট্র্যাক্টরের পরিমাণ যত বাড়বে তত বেশি জমি চাষ করতে পারবে, ট্র্যাক্টরের পরিমাণ যত কমবে তত কম বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, ট্র্যাক্টরের সঙ্গে বা ট্র্যাক্টরের সাথে জমির পরিমাণের সম্পর্ক সরল। ঠিক আছে, ট্র্যাক্টরের সাথে জমির পরিমাণের সম্পর্কটা সরল। তাহলে সরল মানে তুমি পরপর লিখে লিখে যাও, 3, 7 এরকম অনুপাত দিয়ে দাও যা আছে, আর এইটাকে তুমি ধরে নাও x, শেষে লিখে দাও x। তাহলে এখান থেকে আমি কি বলেছি, তুমি সরাসরি একবারে লিখতে পারবে x সমান, এই যে x সমান এই মাঝের দুটার গুণ করে দাও আর প্রথমেরটা যে নিচে লিখে দাও, এইটা শুধু মনে রাখো। তাহলে 3, 6, 18, তাহলে x সমান কত হবে, 6, 7, 42। তাহলে 7টা ট্র্যাক্টর 42 বিঘা জমি চাষ করতে পারবে। অথবা শর্টকাট নিয়ম আমি কি বলেছিলাম, একবারে তুমি লিখে দেবে 7টি ট্র্যাক্টর দৈনিক চাষ করতে পারবে, প্রথমে যে একা থাকে আগে লিখে দাও গুণিত এই যে আমরা সরল বলেছি, তাহলে নিচ থেকে উপর প্রথমে তুমি 7 লিখো, তার নিচে 3 লিখো, কাটাকুটি করো, ঠিক 42 চলে আসবে। মানে আর এই সমানুপাত দিয়ে না লিখলেও তোমার চলবে। ঠিক আছে, তাহলে শেষে আমরা উত্তরটা লিখে দিচ্ছি, অতএব 7টি ট্র্যাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে, শেষে শুধু উত্তরটা লিখে দাও, তাহলেই হয়ে গেল আমাদের। দেখে নাও, খুব সহজ অঙ্ক। দেখো, শুধু এই জিনিসটা তুমি মনে রাখবে, তুমি যদি এইভাবে করতে চাও তাহলে এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে, আর তুমি যদি চাও আমি সমানুপাত দিয়ে করব তাহলে এইভাবে করো। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 6এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 6এর দাগের অঙ্কটা বলেছে, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছে, মানে একটা অর্ডার পেয়েছে। তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করি, হিসাব করি ও সম্পর্কটা লিখি। ঠিক আছে, তাহলে কি বলেছে, এখানে দেখো লোক সংখ্যা আছে আর একদিকে আছে যন্ত্রাংশ। তাহলে আমাদের চাইছে আর কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে এই লোকটাকে মানে লোক সংখ্যাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে একদিকে তুমি লিখে দাও যন্ত্রাংশ, আরেকদিকে তুমি লিখে দাও লোক সংখ্যা। তাহলে কি বলেছে, 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। তাহলে 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করছে। তাহলে অর্ডারটা পেয়েছে কত টনের, 14 টনের। তাহলে কত এখনো লোক তাকে লাগাতে হবে, এটা আমাদের চাইছে।
তাহলে বলো এই দুটার মধ্যে কি সম্পর্ক? দেখো লোক সংখ্যা যত বেশি হবে তত বেশি কাজটা হবে, মানে তত যন্ত্রাংশের যে ঢালাই সেটা বেশি হবে। লোক সংখ্যা যত কম হবে তত ওই লোহার যে যন্ত্রাংশ আছে তার ঢালাই কম হবে। বুঝতে পেরেছো? ধরো একজন লোক আছে, সে আর কত কাজ করবে? যদি একজনের জায়গায় 10 জন লাগিয়ে দাও তাহলে অনেক কাজ করতে পারবে। ওই জন্য এই দুটার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে তুমি এখানটাই লিখে দাও। তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি, যন্ত্রাংশের সাথে বা যন্ত্রাংশের পরিমাণ তুমি লিখতে পারো, পরিমাণের সাথে লোক সংখ্যার সম্পর্ক সরল। ঠিক আছে? এইটা বুঝে যাওয়া মানে সরল না ব্যস্ত, এইটা যদি বুঝে যাও তাহলে এরপর তুমি যা খুশি নিয়মে করতে পারো, মানে সমানুপাত দিয়েও করতে পারো অথবা আমি যে নিয়মটা দেখেছি সেই নিয়মে করতে পারো। ঠিক আছে? তাহলে কি করবে? আমি যদি সমানুপাত দিয়ে করি, যেহেতু এখানে বলেই দিয়ে আছে যে সমানুপাত দিয়ে করতে হবে, তাহলে সমানুপাত গঠন করো। এখানে লিখো 35 আর এইটা তুমি ধরে নাও x, এইটা। তাহলে এখান থেকে আমরা x এর মানটা সরাসরি বলতে পারবো। x সমানে কত হবে? মাঝের দুটার গুণ আর নিচে যে প্রথমটা ভাগ হয়ে যাবে, এইটা। দেখো কত দিয়ে কাটবে? তুমি এইটার সঙ্গে এইটা কাটাকুটি করো। 5 2 এ 10, 5 7 এ 35, 2 7 এ 14 আমরা পাচ্ছি, বা x সমানে 7 7 কত? 49। তাহলে টোটাল এই 14 কুইন্টাল রড বা লোহার যন্ত্রাংশ ঢালাই করতে 49 জন লোক দরকার হবে। আছে কত? 35 জন। ঠিক আছে? মানে কারখানাটাই ধরো 35 জন আছে, কিন্তু তার দরকার হবে টোটাল 49 জন। তাহলে এখনো কত লোক নিয়োগ করতে হবে? এইটা থেকে এটা বিয়োগ করে দাও। বুঝতে পেরেছো? ওই যে দেখো বলেছে যে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, তাহলে এইটা মাইনাস এইটা। তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি, অতএব নতুন লোক নিয়োগ করতে হবে, তাহলে 49 মাইনাস 35 সমান আমরা পাচ্ছি, দেখো 1 আর 4 14 জন। এই জিনিসটা ভালো করে বুঝো, 14 কুইন্টাল লোহার যন্ত্রাংশ ঢালাই করতে আমাদের মোট 49 জন লোক লাগবে, কিন্তু তার কারখানায় আছে কত? 35 জন। তাহলে নতুন লোক খুঁজতে হবে। কতজন দরকার? 49 থেকে 35 বাদ দিয়ে দাও, তাহলেই তুমি পাবে 14 জন। ঠিক আছে? তাহলে 14 জনকে নিয়োগ করতে হবে। দেখে নাও অঙ্কটা, খুবই সহজ। নেক্সট আমরা চলে যাচ্ছি 7 দাগের অঙ্কটাই। দেখো 7 দাগের অঙ্ক কি বলেছে পড়ো। দেখো 7 দাগের অঙ্ক আর 3 দাগের অঙ্ক একবারে সেম টাইপের। এখানেও আমাদের একটি ছক বলে দেওয়া আছে। তাহলে আমরা আগে একটা গল্প তৈরি করব, দিয়ে সম্পর্ক তৈরি করে আমাদের হিসাবটা করতে বলেছে। লোক সংখ্যা আছে আর একদিকে আছে কাজের পরিমাণ। কাজের পরিমাণটা আবার বলে দিয়েছে দেখো সাইকেলের সংখ্যা। তাহলে একটা গল্প তুমি তৈরি করো। 9 জন লোক দৈনিক 6টি সাইকেল তৈরি করে, তাহলে 72 জন লোক দৈনিক কটি সাইকেল তৈরি করবে? একবারেই দেখো ছোট একটা গল্প আমি বলে দিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো গল্প সাইকেল দিয়ে তৈরি করো। তাহলে এই গল্পটা প্রথমে তোমাকে লিখতে হবে। গল্প কি লিখবে? 9 জন লোক দৈনিক 6টি সাইকেল তৈরি করতে পারে। তাহলে
72 জন লোক, 72 জন লোক দৈনিক কটি সাইকেল তৈরি করতে পারে হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো গল্পটা ভালো করে দেখে নাও। এরপর এইটা থেকে আমাদের হিসাবটা করতে হবে। আচ্ছা, কি ছিল সেটা আমি একটু লিখে দিই। এটা তোমাদের না লিখলেও চলবে, আমি লিখে রাখছি। লোক সংখ্যা, এখানে জন, আর এপাশে হচ্ছে কাজের পরিমাণ, ব্র্যাকেটে সাইকেলের সংখ্যা যেটা আছে শুধু সেটা আমি লিখে দিয়েছি। দেখো এখানে আছে 9, এখানে আছে 6, এখানে 72, এখানে কত? ঠিক আছে, তাহলে 72 জন লোক দৈনিক কটা সাইকেল তৈরি করবে সেটা আমরা বার করব। দেখো এই গল্পটা পড়েই আমরা বুঝতে পারছি যে লোক সংখ্যা যত বাড়বে তত বেশি সাইকেল তৈরি হবে না, লোক সংখ্যা যত কমবে সাইকেল তারা কম তৈরি করতে পারবে। ঠিক আছে, যত শ্রমিক তুমি লাগাবে তত কিন্তু সাইকেল বেশি হবে। ওই জন্য এই দুটার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এখানটায় তুমি লিখে দাও লোক সংখ্যার সাথে বা সঙ্গে কাজের পরিমাণের সম্পর্ক সরল। ঠিক আছে, লোক সংখ্যা যত বাড়বে তত বেশি সাইকেল তৈরি করতে পারবে, লোক সংখ্যা যত কম হবে সাইকেলের তৈরি করার পরিমাণও কম হবে। ওই জন্য এটি সরল সম্পর্ক। তাহলে সমানুপাত গঠন করো। 9, তারপর আছে 72, এরকম ডবল অনুপাত, এটাকে তুমি ধরে নাও x, তাহলে 6 আর এখানে আছে x। তাহলে এখান থেকে তুমি সরাসরি x সমানে লিখবে কত? মাঝে যে দুটো আছে গুণ করে দাও, আর প্রথমেরটা এখানে ভাগ করে দাও। 8 লং 72 হয়, কেটে দাও, 8 করে দাও। 6 আসতে কত হয়? 48। তাহলে বা x সমানে তুমি পাবে 48। তাহলে 72 জন লোক দৈনিক 48টি সাইকেল তৈরি করতে পারবে। ঠিক আছে, উত্তরটা তুমি এখানে লিখে দাও। অতএব 72 জন লোক দৈনিক 48টি সাইকেল তৈরি করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগে। দেখো কি বলেছে, দেখো 8 কি বলেছে? বলেছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্কটা খুঁজি। তাহলে এখানে কি কি আছে? একটা হচ্ছে জন সংখ্যা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে একদিকে তুমি লিখে দাও দিন সংখ্যা, এখানে দিন সংখ্যা, বা তুমি চাইলে এখানে লিখতে পারো সময় ব্র্যাকেটে দিন, আর একদিকে লোক সংখ্যা। এইটা। এরপর দেখো কি বলেছে, 24 জন লোকের পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 24 জনের 12 দিন সময় লাগে। পুকুরটা কাটতে হবে 8 দিনে, তাহলে কতজন লোকের দরকার? আমরা প্রথম থেকেই জেনে আসছি যে জন আর দিন এই দুটার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। এইটা বলার কিছু নাই। একটা পুকুর, এরকম পুকুর কাটবে একটা, ঠিক আছে, এই পুকুর কাটতে
তুমি যত বেশি লোক লাগাবে তত কম দিনে পুকুরটা কাটা হয়ে যাবে। আর যদি তুমি ধরো নিজে একা কাটবে পুকুরটা, তাহলে অনেক দিন টাইম লেগে যাবে। ঠিক আছে, লোক সংখ্যা যত কম হবে দিন তত বেশি লাগবে, লোক সংখ্যা যত তুমি বাড়াবে তত তাড়াতাড়ি পুকুরটা কাটা হয়ে যাবে। মানে কি, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যাটা কমবে। তাহলে এই যে বিপরীত সম্পর্ক হচ্ছে, তাহলে ওই জন্য এটাকে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। তাহলে তুমি এখানটা লিখে দাও যে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। ঠিক আছে, তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত, লেখা হয়ে গেল। এরপর তুমি সমানুপাতটা লিখো। দেখো ব্যস্ত যখন বলবে, আমরা সরলে কি করেছিলাম, প্রথমে এইটা তারপর এইটা পর পর লিখে গেছিলাম। ব্যস্ত যখন বলবে আমরা ঠিক উল্টাটা করব, মানে এই দিক থেকে আমরা সমানুপাতটা তৈরি করব। প্রথমে লিখো 8, তারপর লিখো 12, দিয়ে এরকম দিয়ে পরপর যা আছে এটাকে তুমি ধরে নাও x। এইটা ভালো করে বুঝে নাও, যখন সরল বলবে তখন পরপর লিখে লিখে যাব, এইটা তারপর এইটা। যখন ব্যস্ত বলবে তখন এখান থেকে আমরা শুরুটা করব, 8, 12 আর এইটা ফিক্সড যা আছে, শেষে আমরা যেটা চাইবে সেটাকে রাখবো। ঠিক আছে, তাহলে নিয়ম একটাই, এখান থেকে তুমি সরাসরি বা x সমানে কি বলবে, মাঝের দুটার গুণ হবে, 12 গুণিত 24, নিচে যে 8টা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। 8 3 24, কাটাকুটি হয়ে গেল। তাহলে 3 বারং কত হয়, x সমানে আমরা পাচ্ছি 36। তাহলে পুকুরটা যদি 8 দিনে কাটতে হয় তাহলে 36 জন লোকের দরকার হবে। আমাদের কি চাইছে, বলছে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার। তাহলে লিখে দাও, অতএব পুকুরটি কাটতে 36 জন লোকের দরকার। ঠিক আছে, 8 দিনে যদি পুকুরটা কাটতে হয় তাহলে 36 জন লোকের দরকার হবে। একবারেই দেখো ছোট অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 9 দাগে। দেখো 9 দাগের অঙ্কটা কি বলেছে একটু পড়ো। বলেছে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। তাহলে সময় মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি। তাহলে এখানেও দেখো দুটি জিনিস আছে, একটি জন আছে আর একটি দিন আছে। বাল্ব কিন্তু ওই 10,000টাই তৈরি হবে, তাহলে বাল্বটা আমাদের লেখার দরকার নাই, শুধু আমাদের চাইছে যে সময় মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য আমাদের নিয়োগ করতে হবে। ঠিক দেখো আমরা 6 অঙ্কটা যেমন করে এসেছিলাম সেই একই টাইপের অঙ্ক। তাহলে জন যেটা আছে সেটা আমরা ডান দিকে রাখবো আর দিনটাকে আমরা বাম দিকে রাখবো। চলো অঙ্কটা করি। তাহলে এখানে তুমি লিখতে পারো এইভাবে, সময় ব্র্যাকেটে দিন, এইভাবে লিখলেও চলবে বা দিন সংখ্যা লিখো তাহলেও হবে। আর এখানে তুমি লিখে দাও লোক সংখ্যা ব্র্যাকেটে জন লিখতে পারো। বলেছে 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করে। তাহলে 45 জন এখানে 45 আর দিনটা হচ্ছে 12। তাহলে জরুরি বরাত পাওয়ায় 9 দিনে তাকে কাজটা করতে হবে, কতজন লোককে নিয়োগ করতে হবে সেটা আমাদের চাইছে। তাহলে জন আর দিনের মধ্যে আমি এই বলে এসেছি, জন আর দিনের মধ্যে সব সময় ব্যস্ত সম্পর্ক হবে। একবারে চোখ বন্ধ করে তুমি লিখে দাও, যেখানে জন আর দিন দেখতে পাবে। তাহলে উদাহরণ ওই একই, তুমি এই পুকুরটার কথা ভাবো। আবার তুমি যদি একা এই পুকুরটা কাটো তাহলে অনেক দিন সময় লাগবে, আর যদি তুমি 20 জন লোককে লাগিয়ে দাও তাহলে এই পুকুরটা কাটতে কম দিন সময় লাগবে। ঠিক আছে,
ওই জন্য লোক সংখ্যা যত বাড়বে দিন তত কমবে, আর লোক সংখ্যা যত কম হবে তত বেশি সময় লাগবে। তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। ঠিক আছে, তাহলে সমানুপাত গঠন করো। কোথা থেকে শুরু? এখান থেকে 9, 12, তারপর এইটি যা আছে 45, আর এইটাকে তুমি ধরে নাও x, এখানটা লিখে দাও x। এইটা আমরা বার করব, এইটাকে সবসময় শেষে রাখবো, শুধু এইটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, কেউ চাইলে এইটাকে রেখে এটাও চেঞ্জ করতে পারো, তখন একটু জটিল হয়ে যাবে। তখন কি করতে হবে? এইটাকে ভেঙে কণাকণি গুণ করতে হবে, তখন x এর মান বার করতে একটু জটিল হয়ে যাবে। আর এই পদ্ধতিতে করলে তোমাকে কিছু ভাবার দরকার নাই, একবারে তুমি সরাসরি x সমানে লিখতে পারবে এইটা গুণিত এইটা, আর নিচে এই 9টা বসে যাবে। ঠিক আছে, কোনো কিছু ভাবার দরকার নাই যদি এই নিয়মে তুমি করে যাও। আচ্ছা, 5 লং 45, 5 বারং কত হয়? 60। তাহলে এই 10,000টা বাল্ব তৈরি করতে গেলে 9 দিনে 60 জন লোকের দরকার। তার কারখানায় আছে কত? 45 জন লোক। তাহলে এখন কতজনকে নিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে লিখে দাও, অতএব 60 মাইনাস 45 কত হবে? 15। তাহলে 15 জন বাড়তি সদস্য, কি বলেছে? কতজন সদস্য নিয়োগ করতে হবে? তাহলে নিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 15 জন বাড়তি সদস্য নিয়োগ করলে তবে এই 9 দিনে 10,000 বাল্ব তারা তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখে নাও। চলো, এরপর শেষ যে অঙ্কটা আছে দেখো 10-এরটা, তাহলেই 17.1 অঙ্ক আমাদের কমপ্লিট। দেখো 10-এরটা কি বলেছে? 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে এখানে 3টা জিনিস আছে আমাদের, এই যে কত দিন সময় লাগবে, তাহলে এই দিনটাকে আমরা একবারে শেষে লিখব। তাহলে এই যে সময়, ব্র্যাকেটে লিখে দাও দিন, এইটা একবারে শেষে থাকবে। দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে। দৈর্ঘ্য আর প্রস্থ মানে কি? এখানে বর্গ মিটার কথাটা আসবে। তাহলে এখানটাই তুমি লিখে দাও কাজের পরিমাণ, সেটা কিসে আছে? বর্গ মিটার। ঠিক আছে, আরেকটা কি বলে দিয়েছে আমাদের? এই যে লোক সংখ্যা, তাহলে এখানে লিখে দাও লোক সংখ্যা, ব্র্যাকেটে তুমি জন লিখতে পারো। এইটা দেখো 3টা জিনিস আমরা লিখে দিয়েছি, একটা লোক সংখ্যা, কাজের পরিমাণ আর সময়। আচ্ছা, এরপর যা যা আছে বলেছে 250 জন 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রস্থ। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে তার ক্ষেত্রফল কি হয়? আমরা পড়ে এসেছি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ শুধু এখানে গুণ করে লিখে দাও, 50 গুণিত 35। ঠিক আছে, গুণটা কত হবে সেইটা লেখার দরকার নাই, কেউ এইভাবে রাখলেও চলবে। সময়টা লাগছে কত? 18 দিন। ভালো করে বুঝবে, 250 জন লোক একটা পুকুর কাটছে, 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রস্থ, ওই জন্য এই পুকুরটার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, গুণ করে দিয়েছি। সময় লাগছে কতদিন? 18 দিন। তাহলে ওই একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত, তাহলে 70 গুণিত 40 করে দাও। পুকুর কাটতে 300 জন লোকের
তাহলে এখানটায় লিখে দাও 300, কতদিন সময় লাগবে। এই জিনিসটা ক্লিয়ার? শুধু দেখে দেখে আমি লিখেছি। তাহলে সম্পর্কটা আমাদের বার করতে হবে, কোনটার সঙ্গে কোনটা। দেখো এখানে তিনটি জিনিস আছে, এইটা আমাদের চাইছে, তাহলে এইটার সঙ্গে একবার এইটা তুলনা করব, কি সম্পর্ক হয় এই দুটার মধ্যে। আবার এইটার সঙ্গে আমরা এইটা তুলনা করব, কি সম্পর্ক হয়। এইটার সঙ্গে এইটা তুলনা হবে, আবার এইটার সঙ্গে এইটাও তুলনা হবে। তাহলে প্রথমে আমরা তুলনা করছি এই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার। দেখো আমরা আগেও বলে এসেছি, জন আর দিন যেখানেই তুমি দেখতে পাবে চোখ বন্ধ করে লিখে দাও সেটা ব্যস্ত সম্পর্ক। ওই পুকুরের যে উদাহরণটা দিয়েছিলাম, একবার তুমি ভাবো, লোক সংখ্যা যত বাড়বে দিন তত কম লাগবে, লোক সংখ্যা যত কম হবে দিন তত বেশি লাগবে। ঠিক আছে? তাহলে ওই জন্যে আমরা একবারে লিখে দিচ্ছি এখানে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক সেটা হয়ে যাচ্ছে ব্যস্ত। হয়েছে? একটা আমাদের কমপ্লিট। এরপর এইটার সঙ্গে এইটা আমরা তুলনা করব। কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক হবে? কাজের পরিমাণ যত বাড়বে দিন তত বেশি লাগবে, কাজের পরিমাণ যত কম হবে দিন তত কম লাগবে। ধরো তোমাকে এরকম বলে দিল, যেরকম একটা ছোট খাল কাটো, তোমাকে বললো একটা ছোট এরকম খাল কাটো, তুমি সেটা একদিনেই কাটতে পারবে। যদি তোমাকে বলে দেয় এরকম প্রচুর বড় একটা পুকুর কাটতে, প্রচুর বড়, তাহলে তুমি কি আর একদিনে কাটতে পারবে? তাহলে কাজের পরিমাণটা দেখো বাড়ছে, ওই জন্য দিন সংখ্যাটাও বাড়বে। কাজের পরিমাণ যত কম হবে তত দিন সংখ্যা কম হবে। ওই জন্য এই দুটোর মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এখানটায় তুমি লিখে দাও, কাজের পরিমাণের সঙ্গে বা পরিমাণের সাথে দিন সংখ্যার সম্পর্ক সরল। তাহলে দুটি সম্পর্ক আমাদের লেখা কমপ্লিট। অতএব নির্ণেয় দিন সংখ্যা এইটা আমরা সমানুপাত দিয়ে করবো নি, আমরা একবারে বলে দেবো। দেখো প্রথমে যে একা থাকবে আগে লিখে দাও, গুণিত। এরপর দেখো লোক সংখ্যার সঙ্গে সময়ের আমরা কি বলেছি? এই যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত যখন হবে তখন উপর থেকে নিচ এইভাবে লেখাটা হবে। প্রথমে তুমি আগে লিখে দাও 250, তার নিচে লিখো 300। ঠিক আছে? ব্যস্ত যখন হবে পরপর লিখবে, আর যখন সরল হবে তখন প্রথমে নিচটা তারপর এইটা, এইভাবে। তাহলে এই যে এটা দেখো সরল আছে, তাহলে প্রথমে তুমি এইটা লিখো 70 গুণিত 40, আর তার নিচে লিখো 50 গুণিত 35। 50 গুণিত 35। দেখো এই নিয়মগুলো আমি সব ত্রৈরাশিক যে চ্যাপ্টারটা তোমাদের ছিল সেখানে বলে চলে এসেছি। তাহলে ওই চ্যাপ্টার গুলো যদি ভালো করে দেখে থাকো এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি, যখন সরল বলবে তখন নিচ থেকে উপরের দিকে যাবে, মানে প্রথমে এইটা লেখা হবে তার নিচে এইটা, আমি করেছি। যখন ব্যস্ত বলবে তখন উপর থেকে নিচ। ঠিক আছে? প্রথম উপরেরটা লিখবে তার নিচে এটা লিখবে। এইটা দরকার হয় তোমরা এই নিয়মটা খাতায় একটু লিখে রেখে দাও, তাহলে দেখবে পরে আর ভুলটা তোমাদের হবে না। এরপর এটাকে কাটাকুটি করো, তাহলে অ্যান্সার। কি কাটছে দেখো, এখানে দুটা শূন্য, এখানে দুটা শূন্য, কেটে দাও। ঠিক আছে? 3 6 18, 6। আচ্ছা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দাও। 5 5 25। ঠিক আছে? 5 7 35, এই 7-এর সঙ্গে এই 7 কেটে দাও। দেখো আর নিচে কিন্তু কিছু নাই, তাহলে উপরে কে কে আছে? 6 আছে, 4 আছে, তাহলে 4 ছক কত? 24।
তাহলে মোট 24 দিন সময় লাগবে, এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে দিন সংখ্যাটা কত? 24। তাহলে অঙ্কগুলো আরেকবার ভালো করে প্র্যাকটিস করো, দেখবে অঙ্কগুলো তোমাদের খুব সহজ লাগবে। তাহলে আজকে আমাদের 17.1 সব অঙ্ক কমপ্লিট হয়ে গেল একটা ভিডিওতেই। আমরা পরের পার্টে 17.2 এর অঙ্কগুলো শুরু করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা থেকে একটু যদি তোমাদের হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং চ্যানেলটাকে যারা নতুন দর্শক আছো সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।